আজকের পর্বের আমরা বাংলাদেশের কিছু সাম্প্রতিক ঘটনাবলী আর দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জগুলো নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ। আমাদের হাতে বেশ কয়েকটা রিপোর্ট আছে, যেমন ধরুন বিশ্বব্যাংক, সিপিডি, উল্যান্ড সেক্রেটারিয়েট, ইউরোপীয় ইউনিয়ন আর জাতিসংঘের মানবাধিকার অফিসের রিপোর্টও। আমরা চেষ্টা করব এই তথ্যগুলো মিলিয়ে বাংলাদেশের অর্থনীতির আকাঙ্ক্ষা, শ্রমবাজারের অবস্থা, পরিবেশগত চাপ আর মানবাধিকার পরিস্থিতির মধ্যে এই একটা যোগসূত্র খোঁজার। ঠিক। একদিকে দেখুন বাংলাদেশের লক্ষ্য তো বেশ বড়, 2031 সালের মধ্যে উচ্চ মধ্যম আয় আর 2041 সালের মধ্যে উচ্চ আয়ের দেশ হওয়া। হ্যাঁ, লক্ষ্যটা মহত্ত্বাকাঙ্ক্ষী অবশ্যই, কিন্তু অন্যদিকে দেশটা কিন্তু বেশ কিছু কঠিন চ্যালেঞ্জেরও মুখোমুখি হচ্ছে। যেমন ধরুন ঋণের বোঝা বাড়ছে, শ্রম অধিকার নিয়ে প্রশ্ন উঠছে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি তো আছেই, আর এর মধ্যেই সম্প্রতি 2024 সালের জুলাই আগস্টের ঘটনাবলী নিয়ে OHCHR রিপোর্টে তো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এসেছে। আচ্ছা, তাহলে শুরুতে অর্থনীতির দিকটা একটু দেখি। সরকার তো উচ্চ আয়ের দেশের কথা বলছে, কিন্তু সিপিডি রিপোর্ট বলছে ঋণের বোঝা বাড়ছে। ব্যাপারটা কি খুব চিন্তার? দেখুন, সিপিডি রিপোর্টের ফাইন্ডিং কিন্তু বেশ সিরিয়াস। ওরা আশঙ্কা করছে যে ঋণ পরিশোধের হার, সরকারের যে আয়, তাকেও ছাড়িয়ে যেতে পারে। বলেন কি? হ্যাঁ, অনুমান করা হচ্ছে 2024 সালেই হয়তো এই হার 100% ছাড়াবে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে পুরনো বিদেশি লোন শোধ করার জন্য নতুন করে লোন নিতে হচ্ছে। তার মানে তো উন্নয়ন প্রকল্পের ওপর চাপ পড়ছে। অবশ্যই পড়ছে, আর সরকারকেও বাধ্য হয়ে খরচ কমাতে হচ্ছে। যেমন ধরুন বিদ্যুৎ আর জ্বালানি খাতে ভর্তুকি কমানোর মতো পদক্ষেপ নিতে হচ্ছে। বোঝা যাচ্ছে অর্থনীতির ওপর চাপটা বেশ ভালোই। এই অবস্থায় দেশের শ্রমবাজারের কি খবর? উল্যান্ড সেক্রেটারিয়েটের প্রোফাইলে তো এদিকেও বেশ কিছু জরুরি বিষয় উঠে এসেছে, তাই না? হ্যাঁ, শ্রমবাজারের চিত্রটাও বেশ জটিল। বেশ কয়েকটা পয়েন্ট আছে। যেমন একদিকে জনসংখ্যার পরিবর্তন, কর্মক্ষম মানুষের সংখ্যা বাড়ছে ঠিকই, কিন্তু কাজের সুযোগ কি সেই হারে বাড়ছে? সেটাই প্রশ্ন। আবার অটোমেশনের ঝুঁকিও কিন্তু কম নয়। বিশেষ করে তৈরি পোশাকের মতো শিল্পে প্রায় 60% শ্রমিকের কাজই ঝুঁকিতে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এটা তো বিরাট সংখ্যা। হ্যাঁ, বিরাট সংখ্যা। আর শ্রমিক অধিকারের দিকটাও দেখুন, সংগঠিত হওয়ার অধিকার বা দর কষাকষি করার সুযোগ খুবই সীমিত। মাত্র 1.6% শ্রমিক যৌথ দর কষাকষির আওতায়। মাত্র 1.6%? হ্যাঁ, আর শিশু শ্রম সেটা 4.4% আটকে আছে। লক্ষ্যমাত্রা তো ছিল এটা নির্মূল করার। সেটা তো অনেক দূরের পথ এখনো। আচ্ছা, নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণের কি অবস্থা? সেটা তো বেড়েছে শুনছি। হ্যাঁ, অংশগ্রহণ বেড়েছে, কিন্তু সমস্যা হলো এই বৃদ্ধিটা মূলত অসংগঠিত খাতে, আর মজুরি বৈষম্য সেটা তো রয়েই গেছে। আর তরুণদের একটা বড় অংশ নাকি কাজ, পড়াশোনা বা ট্রেনিংয়ের বাইরে। ঠিক, প্রায় 22%। এটাকে নিট বলে, নট ইন এডুকেশন, এমপ্লয়মেন্ট অর ট্রেনিং। এটা কিন্তু ভবিষ্যতের জন্য একটা উদ্বেগের বিষয়। অবশ্যই। তবে সম্প্রতি একটা সার্বজনীন পেনশন স্কিম চালু হয়েছে শুনলাম। এটা কি কোনো আশার আলো? দেখুন, উদ্যোগটা নিঃসন্দেহে ভালো, একটা সামাজিক সুরক্ষা বলয় তৈরির চেষ্টা। কিন্তু শ্রমবাজারের যে কাঠামোগত সমস্যাগুলোর কথা বললাম, অটোমেশন, দর কষাকষির অভাব, বিশাল অসংগঠিত খাত, সেগুলোর সমাধানে এটা কতটা কাজে দেবে সেটাই প্রশ্ন। ঠিক তাই। এই স্কিম একা হয়তো যথেষ্ট নয়। আচ্ছা, অর্থনীতি আর শ্রমবাজারের পাশাপাশি পরিবেশগত ঝুঁকিও তো একটা বড় ফ্যাক্টর, তাই না? বিশ্বব্যাংক আর উল্যান্ড সেক্রেটারিয়েটের রিপোর্টেও তো এর উল্লেখ আছে। একদম। দুটো রিপোর্টেই জলবায়ু পরিবর্তনের বিপদের কথা খুব স্পষ্টভাবে বলা হয়েছে। যেমন ধরুন, সমুদ্রের পানির স্তর বাড়ছে, যার ফলে উপকূলীয় অঞ্চলের মানুষজন ঘরবাড়ি হারানোর ঝুঁকিতে। হ্যাঁ, এবং দেশের ভেতরেই তাদের অন্যত্র সরে যেতে হচ্ছে বা হবে, অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি। এর সাথে আবার যোগ হয়েছে রোহিঙ্গা সংকট। হ্যাঁ, কক্সবাজার অঞ্চলের উপর এর প্রভাব তো অমোৎস। বিরাট চাপ সেখানকার স্থানীয় সম্পদ, পরিষেবা সবকিছুর ওপর। ইউরোপীয় ইউনিয়নের রিপোর্টও এই বিষয়টা এসছে। এই পরিবেশগত আর সামাজিক চাপগুলো কিন্তু ভবিষ্যতের জন্য আরও অস্থিতিশীলতা তৈরি করতে পারে। আর এত সব কিছুর মধ্যেই এলো জাতিসংঘের মানবাধিকার অফিসের রিপোর্টটা, OHCR রিপোর্ট 2024 সালের জুলাই আগস্টের সেই ঘটনাগুলো নিয়ে। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকারের পতন পর্যন্ত সেখানে তো খুব মারাত্মক সব অভিযোগ। হ্যাঁ, রিপোর্টটা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছে।
অভিযোগটা হলো পূর্ববর্তী সরকার এবং নিরাপত্তা বাহিনী মানে পুলিশ, র্যাব, বিজিবি, এমনকি ক্ষমতাসীন দলের সহযোগী কিছু গোষ্ঠী এরা পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। কি ধরনের লঙ্ঘনের কথা বলা হয়েছে? অনেক রকম, যেমন ধরুন বিচার বহির্ভূত হত্যা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবেই তো 841 জনের মৃত্যুর কথা বলা হয়েছে। 841 জন? হ্যাঁ, বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চালানোর অভিযোগ আছে, পেলেট গান, এমনকি রাইফেল ব্যবহারের কথাও রিপোর্টে এসেছে। এছাড়াও আছে নির্যাতন, নির্বিচারে গ্রেফতার, গুমের অভিযোগ, ইন্টারনেট বন্ধ করে দেওয়া, ভিন্নমত দমন, এগুলো তো ছিলই। আবু সাইদ নামে এক ব্যক্তির ঘটনা, মানে যাকে নিরস্ত্র অবস্থায় গুলি করার অভিযোগ, সেটা রিপোর্টে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। রিপোর্টটা কি সরকারের পতনের পরের পরিস্থিতি নিয়েও কিছু বলছে? তখন তো প্রতিশোধমূলক সহিংসতার কথাও শোনা যাচ্ছিল। হ্যাঁ, সেটারও উল্লেখ আছে। রিপোর্ট অনুযায়ী সরকারের পতনের পর কিছু প্রতিশোধমূলক সহিংসতার ঘটনা ঘটেছে। দুঃখজনকভাবে এর শিকার হয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন, হিন্দু, আহমদিয়া, আদিবাসী জনগোষ্ঠী। তাহলে এখন পরিস্থিতিটা কি? অন্তর্বর্তীকালীন সরকার কি কোনো ব্যবস্থা নিচ্ছে? অন্তর্বর্তী সরকার জবাবদিহিতার কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলছে বটে, কিন্তু দেখুন, বিচার ব্যবস্থার যে দীর্ঘদিনের দুর্বলতা আর তার সাথে দায়মুক্তের যে একটা সংস্কৃতি তৈরি হয়েছে, সেটা ভাঙা তো কঠিন। খুবই কঠিন। এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ন্যায় বিচার প্রতিষ্ঠা করাটা বেশ কঠিন হবে মনে হচ্ছে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, বাংলাদেশ আসলেই একটা বেশ জটিল মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে অর্থনৈতিক অগ্রগতির স্বপ্ন, হ্যাঁ, আর অন্যদিকে শ্রম অধিকার, পরিবেশের ঝুঁকি আর মানবাধিকার নিয়েই গুরুতর উদ্বেগগুলো। হ্যাঁ, একটা আরেকটার সাথে জড়িয়ে আছে। একদম। এই আলোচনা থেকে আমার মনে হয় একটা বিষয় খুব পরিষ্কার, এই চ্যালেঞ্জগুলো আসলে বিচ্ছিন্ন কিছু নয়। এগুলো একটা আরেকটার সাথে এমনভাবে যুক্ত যে মানে একটাকে বাদ দিয়ে আরেকটা সমাধান সম্ভব না। ঠিক। একটা শক্তিশালী ভবিষ্যৎ গড়তে হলে এই সবগুলো দিককে একসাথে দেখতে হবে। সমন্বিতভাবে মোকাবেলা করতে হবে। আজকের আলোচনা হয়তো এই জটিল বিষয়গুলো নিয়ে আমাদের আরও কিছুটা ভাবার সুযোগ করে দিল। হ্যাঁ, তবে একটা মৌলিক প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আমার মনে হয় ভাবনার বিষয় এটাই যে কিভাবে একটা দেশ একই সাথে অর্থনৈতিক উন্নয়ন করবে, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করবে, আবার মানবাধিকারও রক্ষা করবে, বিশেষ করে যখন অতীতের দায়মুক্তির সংস্কৃতি ভাঙার মতো এত বড় একটা চ্যালেঞ্জ সামনে। এটা আসলে একটা বড় প্রশ্ন।